বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর প্রয়াত নেত্রীর ছেলে তারেক রহমানের কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিঠি নিয়ে পৌঁছে গিয়েছিলেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মাতৃহারা তারেক রহমানকে সমবেদনা জানিয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আপাত দৃষ্টিতে এই সাক্ষাৎকে নেহাতি একটি সৌজন্যমূলক সাক্ষাৎ বলে মনে হলেও এই এস জয়শঙ্কর তারেক রহমানের এই বৈঠকেই আগামী দিনে ভারত বাংলাদেশ সম্পর্কের বীজ বপন শুরু হয়ে গিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বৈঠকে যে চিঠিটি মোদি তারেক রহমানকে উদ্দেশ্য করে লিখেছেন তাতে ছত্রে ছত্রে ধরা পড়েছে একটি বিষয়, আর সেটি হলো বাংলাদেশের ভবিষ্যৎ নেতা হিসেবে তারেক রহমানকে ধরে নেওয়া হয়েছে। এমনকি তার নেতৃত্বে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও মজবুত হবে বলে উল্লেখ করা হয় ওই চিঠিতে। প্রসঙ্গত এবার বাংলাদেশের দুটি আসন্ন ভোটে বিএনপির হয়ে লড়ছেন তারেক রহমান। দুটি আসনে বগুড়া 6 এবং ঢাকা 17 থেকে ভোটে লড়ছেন তারেক। এদিকে এস জয়শঙ্করের সঙ্গে বিএনপির নেতা তারেক রহমানের এই স্বল্প বৈঠকের পর থেকেই যেন সুর বদলে গিয়েছে বাংলাদেশের বিএনপির একদা জোটসঙ্গী জামায়াতে ইসলামের শীর্ষ নেতা শফিকুর রহমানকে একটি সভায় বলতে শোনা গিয়েছে, আমরা ভালো হয়ে গেছি, আমাদের একটা সুযোগ দেন। একবার ভাবুন, 2026-এর ফেব্রুয়ারিতেই বাংলাদেশের সাধারণ নির্বাচন, তার আগে কার্যত সেই ঝাঁঝালো ভাবটাই উড়ে গিয়েছে দেশের সরকার গড়ার অন্যতম দাবিদার জামাতে ইসলামের নেতাদের গলায়। বাংলাদেশের শীর্ষ নেতা শফিকুর রহমান কি বলেছেন, মানে জামাতের আমির কি বলেছেন এই প্রসঙ্গে শুনুন। বাংলাদেশের জনগণের সাথে যে অন্যায় আচরণ করেছে, যে জুলুম করেছে, আমরা বিনা শর্তে মাপ চাই। একটিবারের জন্য আমাদেরকে আপনারা ক্ষমতায় দিন, আমরা ভালো হয়ে গেছি, এখন দেশের জন্য ভালো কিছু করতে চাই। অতীতের বস্তাপতা সমস্ত রাজনীতিকে পায়ের তলে ফেলে দিতে চাই। এই রাজনীতি বাংলাদেশে অচল। এই রাজনীতির পাহারাদারি যারা করতে পারবে তারা অচল মালে পরিণত হবে। এখন বাংলাদেশে নতুন রাজনীতি করতে হবে, যেই রাজনীতি হবে দেশ জাতি স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে, যেই রাজনীতি হবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোর পক্ষে, যেই রাজনীতি হবে দুর্নীতির বিপক্ষে, যেই রাজনীতি হবে চাঁদাবাজদের বিপক্ষে, যেই রাজনীতি হবে দখলবাজদের বিপক্ষে, যেই রাজনীতি হবে মামলাবাজদের বিপক্ষে, যেই রাজনীতি হবে বিপক্ষে। সম্মানিত বন্ধুগণ, আমরা শান্তির এক টুকরা বাংলাদেশ চাই, এমন বাংলাদেশ চাই যেই বাংলাদেশের প্রাণ হবে যুব সমাজ। তারা জাতিকে ভুলে গিয়ে একটি পরিবার, গোষ্ঠী এবং সর্বোচ্চ একটা দলকেই তারা বাংলাদেশের মালিক এবং জমিদারে পরিণত করেছিলেন। বাকি সমস্ত মানুষকে তারা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করেছিলেন, বহুদলীয় গণতন্ত্র খতম করে দিয়েছিলেন, মিডিয়ার স্বাধীনতা কেড়ে নিয়েছিলেন, মানুষের বাঁচার অধিকার তারা কেড়ে নিয়েছিলেন, ভোটের অধিকারও তারা কেড়ে নিয়েছিলেন। এক কথায় নগর জীবনে, জনজীবনে মানুষ হিসেবে মানুষের যে সমস্ত মৌলিক মানবিক অধিকার আছে সবগুলা সেদিন দলিত মতিত হয়েছিল। আমাদের পুলিশ ছিল, সেনাবাহিনী ছিল, আধা সামরিক বাহিনী ছিল, সাহায্যকারী আনসার ছিল, কিন্তু দল, গোষ্ঠী, পরিবারকে রক্ষা করার জন্য সেদিন একটি জল্লাদ বাহিনী গঠন করা হয়েছিল যার নাম ছিল রক্ষী বাহিনী। এই জল্লাদ বাহিনীর হাতে মানুষের জীবন, সম্পদ এবং ইজ্জতকে অবলীলায় তুলে দেয়া হয়েছিল। যখন যাকে ইচ্ছা তাকে খুন করা হয়েছে, এ মানুষগুলার সামান্যতম বিচার পাওয়ার কোনো অধিকার সেদিন ছিল না। মা বোনদের লুণ্ঠন করা হয়েছে। সম্ভ্রমশীল পরিবারের লোকেরা তাদের মেয়েদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো বন্ধ করে দিয়েছিল। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে। উনি আজ তাক বাংলাকে কি জানিয়েছেন
শুনুন। আমরা যেটা বাইরে থেকে দেখছি, যেহেতু আমরা বিশ্লেষণ করছি 17 বছর পর, আফটার 17 ইয়ার্স স্টেইং ইন এক্সাইল, 17 বছর ইউনাইটেড কিংডমে থাকার পর সে কিন্তু বাংলাদেশে ফিরেছে। সে বাংলাদেশের মাটির পালস কতটা বুঝতে পারছে, তার যে মাটির আওয়াজ, বাংলাদেশের মানুষ কি চায়, কতটা ওয়াকিবহল, এটা সময় বলবে। এখন থেকে আমি এই কয়েকটা কথা বলে দিলাম যাতে ব্যাকগ্রাউন্ডটা তৈরি হয়। উনি প্রথমে 17 বছর পর দেশে ফিরছে। তো একবার যেখানে ভ্যাকিউম হয়ে যায়, পলিটিক্যাল ভ্যাকিউম হয়ে যায়, সেখানে খুব তাড়াতাড়ি সেই ভ্যাকিউম পুরো হয়ে যাবে বলে যারা আমরা রাজনৈতিকভাবে অথবা জিওপলিটিক্যালি বিশ্লেষণ করি, তার আমার মনে হয় এটা ইটস আ ভেরি ডিফিকাল্ট টাস্ক ফর তারেক রহমান, ওয়ে অ্যাহেড। কারণ যারা চায় না, যেসব শক্তি, অনেক শক্তি তো কাজ করছে বাংলাদেশে, হ্যাঁ। ছোট ছোট শক্তি, বড় শক্তি যারা কাজ করছে, তারা চাইবে না যে আবার একটা ভারতের সঙ্গে, আমি যে ভারতের আঙ্গিকে বলছি, যে একটা সুসম্পর্ক, বাংলাদেশ ভারত যে সুসম্পর্ক দীর্ঘদিন ধরে ছিল, সেটা আবার গড়ে উঠুক। তৃতীয় নম্বর হচ্ছে তারেক রহমান যে এই চিঠিটা বললেন, নিশ্চিতভাবে এটা একটা বার্তা ভারতের তরফ থেকে গেল। দুটো বার্তা, একটা হচ্ছে ইউনিস সরকারকে, যেহেতু এটা একটা অন্তর্বর্তী সরকার, একটা ডিসফ্র্যাঞ্চাইজ গভর্নমেন্ট চলছে, সেটাকে ইন আ লজিক্যাল ওয়ে হ্যান্ড ওভার করার জন্য, যে স্ট্র্যাটেজিক্যালি আমরা ইউনিস সরকারকে মানি না, কারণ এটা একটা অন্তর্বর্তী, মানে এটা কোনো সরকারই না, এটা একটা অন্তর্বর্তী অ্যাডমিনিস্ট্রেশন, টু বি মোর প্রিসাইজ। তো এইটা আমরা, তারেক রহমান যদি একটা গণতান্ত্রিক সরকার আসে, এখন বাংলাদেশের সবচেয়ে বড় পার্টি আওয়ামী লীগ যেহেতু ব্যান করেছে, এই অন্তর্বর্তী সরকার করতে পারে কিনা প্রশ্ন চিহ্ন। আমি, কারণ এই প্রশ্নগুলো উঠবে, তাই আমি মানে দর্শক যারা দেখছে যেন ভুল ব্যাখ্যা নয়, প্রশ্ন চিহ্ন দিয়ে দিলাম যে আওয়ামী লীগকে ব্যান করতে পারে কিনা বিনা পার্লামেন্টে, এটা প্রশ্ন চিহ্ন রইল। তাও যেহেতু বাংলাদেশে এখন সবচেয়ে বড় পার্টি হচ্ছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, বিএনপি, তাই বিএনপির যে লিড করছে, যেহেতু খালেদা জিয়ার মৃত্যু হয়েছে, তো বেগম খালেদা জিয়ার পর সবাই মেনে নিয়েছে তারেক রহমান চেয়ারপারসন আগেও ছিলেন, সেই বিএনপিতে লিড করবে, এবং সবচেয়ে বড় একটা দল যেটা গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য চেষ্টা করবে। আমি আবার কোট আনকোট বলছি, কোট আনকোট চেষ্টা করবে, কতটা পারবে সময়ের অপেক্ষা। ভোট হবে, ইলেকশন হবে, সময়ের অপেক্ষা আমরা জানি না। কারণ একটা শক্তি এনসিপি, যেটা নিউলি, যাদের গোপদারি গোজায়নি, যে অভ্যুত্থানের কিছু নেতা উঠে এসছে, আমি ছাত্র নেতা বলছি না, নেতা উঠে এসছে, আমি কয়েকটা জেনে শুনে আউট করছি, ছাত্র নেতা নয়, নেতা ব্যাকড বাই ইউনিস গভর্নমেন্ট উঠে এসছে, তাদের একটা প্রভাব থাকবে, এবং একটা বড় প্রভাব থাকবে মৌলবাদী শক্তি যারা জামাতের পেছনে আছে, জামাতে ইসলামী, তারাও ভোটে অংশ নেবে। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।